ট্রেন স্টেশন, যা বহুদিন ধরে শুনশান ছিল এবং সেখানে ডিউটি করতেন যাত্রীর সঙ্গে কিছু অদ্ভুত কার্যক্রম ঘটেছিল। চলুন এবার ঘটনার দিকে যাই। আমার নাম যোশী, ইন্ডিয়ান রেলওয়ের সঙ্গে রেলওয়ে স্টেশন সহকারী হিসেবে যুক্ত আছি। এই ঘটনাটি আমার সেই স্টেশনের, যা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত, নাম মটনাবুরুং। সেখানে দিনে 1-2টি ট্রেন চলত। এই স্টেশনটি শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে একটি শুনশান এলাকায় ছিল। চারপাশে দূর দূরান্তে শুধু কিছু গাছের ঝোপ আর একটি ছোট কাঁচা আবাস। দিনের বেলাতেও সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করত, আর রাতে তো আরো ভয়ঙ্কর। হোক না রাতে, তা যেন এক অন্ধকার নগরীতে রূপান্তরিত হয়ে যেত। যখন আমাকে সেখানে নিয়োগ দেওয়া হলো, তখন আমার সিনিয়ররা আমাকে একটি অদ্ভুত কথা বলেছিলেন। মিশ্রা, এখানে রাতের ডিউটিতে কিছু নিয়ম আছে, খুবই কঠোর। যদি এর মধ্যে কোনো একটিও ভাঙো, তবে পরের সকালে হয়তো তুমি থাকবে না। আমি প্রথমে হাসি দিলাম, ভাবলাম হয়তো মজা করছে, কিন্তু তার চোখের গভীরতায় আমি কিছুটা ভেবে যেতে বাধ্য হলাম। আমি বললাম, স্যার, কি নিয়ম? তিনি বললেন, শুধু 3টি বিষয় মনে রাখবে। রাত 12টার পর স্টেশনের পেছনের প্ল্যাটফর্মে যাবে না। রাত 1টার পর সিগন্যাল রুমের জানালা বন্ধ করে দাও, যতই গরম থাকুক। রাতের বেলায় কেউ যদি তোমাকে ডাকে, তবে ফিরে উত্তর দিও না, বিশেষ করে যদি সে তোমাকে নাম ধরে ডাকে। আমি কিছুটা আতঙ্কিত হয়ে মাথা নাড়লাম এবং মনেই ভাবলাম, হয়তো এগুলো স্টেশনের পুরনো ঘটনা। ডিউটির সময় ছিল রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত। স্টেশনে তখন কেবল আমি এবং একজন প্রহরী মিশ্রা ভাই উপস্থিত ছিলেন। তিনি প্রায় 58 বছরের একজন প্রবীণ এবং গত 15 বছর ধরে এখানেই ছিলেন। আমি তাকে নিয়মগুলো সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি চুপ হয়ে গেলেন, কেবল বললেন, বেটা, যেটা বলা হয়েছে তাই করো, প্রশ্ন করো না। এখানে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমি চুপ হয়ে গেলাম। রাত 12টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। সিগন্যাল বোর্ড চেক করলাম, রেজিস্টারে স্বাক্ষর করলাম, লকিং রুমে গিয়ে বসে পড়লাম। স্টেশন একেবারেই নীরব। দূর থেকে শুধু ঝিঙুরের শব্দ শোনা যাচ্ছিল। রাত 11:30-এর কাছাকাছি হঠাৎ সিগন্যাল রুমের ভিতরে পুরনো অ্যালার্ম বাজতে শুরু করলো। সেই অ্যালার্ম যা তখন বাজত যখন কোনো ট্রেন আসতো। আমি হতবাক হলাম, কারণ কোনো ট্রেন শিডিউলে ছিল না। আমি দ্রুত সিগন্যাল প্যানেলের দিকে দৌড়ালাম। দেখলাম কোনো সিগন্যাল সক্রিয় নয়। অ্যালার্ম বন্ধ করে ভাবলাম, এটা কিভাবে হতে পারে? মিশ্রা সাহেবকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা প্রায় বাজে, শুধু বন্ধ করো, চিন্তা করো না। আমি কিছুটা উৎকণ্ঠিত হলাম, কিন্তু নিজেকে বোঝালাম, সম্ভবত এটি কোনো সতর্ক বার্তা সিগন্যাল। রাত 12:10। আমি চা খাচ্ছিলাম, তখন স্টেশনের গেটে হালকা একটি আওয়াজ পেলাম। বাইরে গিয়ে দেখলাম এক ব্যক্তি সাদা সালোয়ার কামিজে হাতে পুরনো একটি থালা নিয়ে বসে আছেন। আমি বললাম, বাবাজি, এই সময় এখানে আপনি কি করছেন? তিনি শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। আমি আবারও ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি একটু কাছে যেতেই তিনি ধীরে ধীরে দাঁড়ালেন এবং নিঃশব্দে স্টেশনের পেছনের প্ল্যাটফর্মের দিকে হাঁটতে লাগলেন। তখনই আমার মনে পড়ে গেল প্রথম নিয়মটা, রাত 12টার পর পেছনের প্ল্যাটফর্মে যেও না। আমি তৎক্ষণাৎ মিশ্রাজিকে ডেকে বললাম, ওই লোকটাকে? তিনি বললেন, ওদের যেতে দাও, পেছনে যেও না। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মেরুদণ্ডে যেন বিদ্যুৎ খেলে গেল। খুব ইচ্ছে করছিল গিয়ে দেখি লোকটাকে, কিন্তু আমি নিজেকে থামালাম। রাত 1টা বাজতেই হঠাৎ সিগন্যাল রুমের জানালায় জোরে জোরে কড়া নাড়া শুরু হলো। আমি তখন ভিতরেই ছিলাম। হৃদস্পন্দন বেড়ে গেল। জানালার ওপারে কারো ছায়া দেখা যাচ্ছিল। সঙ্গে সঙ্গে মনে পড়ল দ্বিতীয় নিয়ম, রাত 1টার পর জানালা বন্ধ করে দিতে হবে। আমি তৎক্ষণাৎ জানালার পাল্লা বন্ধ করে দিলাম।
এবং চুপচাপ ভিতরে বসে রইলাম। কিন্তু কড়া নাড়াটা থামলো না। প্রায় 15 মিনিট ধরে সেটা চলতে লাগলো। তারপর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আমি ঘামে ভিজে গিয়েছিলাম, মনে হচ্ছিল বুক ফেটে যাবে। ঠিক তখন মিশ্রাবাই ভেতরে এলেন, আমার কাঁধে হাত রাখলেন। আমি হতভম্ব হয়ে বললাম, এসব কি হচ্ছে? কিন্তু তার গম্ভীর মুখ দেখে মুখে আর কোনো প্রশ্ন আসলো না। রাত 2:30 নাগাদ আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে। সিগন্যাল রুমের ভেতরে পুরনো একটা সোফায় বসেছিলাম, চোখে ঘুম, কিন্তু মনে অদ্ভুত অশান্তি। হঠাৎ যেন কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকলো, যোশী, বাইরে আসো। আমার চোখ হঠাৎ খুলে গেল। চারপাশে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু 2 মিনিট পর আবার সেই একই শব্দ, এবার একটু জোরে, যোশী, বাইরে আসো যোশী। আমি জানি তুমি শুনছো, বেরিয়ে এসো না, মাত্র 2 মিনিট। আমার নিঃশ্বাস আটকে গেল। শব্দটা দরজার ওপার থেকে আসছিল, আর সে তো আমার মৃত ভাই। তরপাটির কণ্ঠস্বর। আমার হাত কাঁপতে লাগলো। বুকের ধুকপুকানিতে মনে হচ্ছিল যেন কেউ ভেতরে ঢোল পিটাচ্ছে। আমি দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম, যোশী, আমার তোমার সাহায্য দরকার ভাই, দরজাটা খোলো। হঠাৎ আমার মাথায় যেন বজ্রপাত হলো। এটা আমার ভাই হতে পারে না। সঙ্গে সঙ্গেই তৃতীয় নিয়মটা মনে পড়ল, রাতে কেউ নাম ধরে ডাকলে কখনো সাড়া দিও না। আমি ধীরে ধীরে দরজা থেকে সরে এলাম। দেয়ালের পাশে গিয়ে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে অজান্তেই পানি পড়তে লাগলো। মনে মনে প্রার্থনা করতে শুরু করলাম, কিন্তু সেই আওয়াজ থামলো না। এবার তার গলায় ক্রোধ মিশে গেছে। যোশী, শুনছো না কেন? দরজা খোলো, আমি তোমার ভাই, তোমার কসম। আমি 2 হাতে কান চেপে বসে রইলাম। সময় যেন থেমে গেল। প্রায় 15-20 মিনিট পর সব শব্দ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। শুধু ছাদের ফ্যানের ঘু ঘু শব্দটা থেকে গেল। কিছুক্ষণ পর মিশ্রাবাই ভেতরে এলেন। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, এটা সব কি ছিল? তিনি শুধু গভীর একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললেন আর বললেন, এটা জিজ্ঞেস করো না, শুধু এতটাই বোঝো যে লোক এই 3টা নিয়ম সম্পূর্ণভাবে মেনে চলে তাকে এখানে থাকার অনুমতি দেওয়া হয়। পরের রাত আমি আবার ডিউটিতে এলাম। মিশ্রা ভাই একটি পুরনো খবরের কাগজের টুকরো নিয়ে এলেন। বললেন, এটা পড়ো যোশী, তোমার আগে এখানেই এক স্টেশন মাস্টার ছিল, তার সঙ্গে কি ঘটেছিল তাতে লেখা আছে। আমি কাগজটা হাতে নিয়ে দেখলাম, রাশিদ খান 1984 সালে এই স্টেশনে ডিউটির সময় কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল। পরের সকালে রেলপথে একটি লাশ পাওয়া যায়। আমার হাত কাঁপতে লাগলো, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম আমাকে শুধু শান্তভাবে ডিউটি করতে হবে এবং কোনো ভুল করা যাবে না। এই ঘটনা আমার 9ম রাতের। নিয়মগুলো আমার মনের মধ্যে স্থির হয়ে গেছে। প্রতিটি কাজ আমি সতর্কভাবে করছিলাম, কিন্তু সেই রাতটা অজানা কারণে একটু ভুলে আমি নিজের সচেতনতা হারাতে বসেছিলাম। রাত প্রায় 2:15। আমি সিগন্যাল রুমে বসে চা খাচ্ছিলাম এবং রেজিস্টার চেক করছিলাম। সাধারণত রাত 1টার আগে আমি লাইট বন্ধ করে দিতাম, যাতে বাইরে থেকে সিগন্যাল রুম দেখা না যায়। মিশ্রা ভাই আমাকে এই নিয়মটি বলেছিলেন এবং সবসময় বলেছিলেন কঠোরভাবে পালন করতে হবে। কিন্তু সেই রাতে আমার মনোযোগ বিভ্রান্ত হয়ে গিয়েছিল। হয়তো দিনের ঘুম ঠিকমতো হয়নি, হয়তো কোনো অজানা অমনোযোগ। যাই হোক, সিগন্যাল রুমের ভেতরের লাইট জ্বলছিল, কিন্তু কিছু অদ্ভুত ঘটল। সিগন্যাল রুমের জানালা দিয়ে বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। তখন ঠিক 12:17। আমি মাথা উঁচু করে জানালার দিকে তাকালাম। আলোয় কাজ ভিতর থেকে আয়নার মতো হয়ে গেছে। বাইরে কিছু দেখা গেল না। হঠাৎ একটি ছায়া জানালার সামনে দিয়ে গেল। প্রথমে মনে হলো হয়তো কোনো মানুষ, কিন্তু তারপর ছায়াটি আবার ফিরে এলো, ঠিক সেই গতিতে, একইভাবে 1 সেকেন্ডের ব্যবধানে।
আবারও ছায়া দেখা দিল এবং তারপর আরো 5 বার। আমার হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগলো। এটি কোনো মানুষের কাজ ছিল না। আমি উঠে দরজার দিকে গিয়ে লাইট বন্ধ করার জন্য এগোলাম। হঠাৎ সিগন্যাল রুমের লাইট নিজে থেকে বিদ্যুতের ঝলক সঙ্গে সঙ্গে নিভে গেল। আমি স্থির হয়ে গেলাম। পুরো রুম অন্ধকারে ডুবেছিল এবং বাইরে সেই ছায়া এখন দরজার কাছে চলে এসেছে। দরজার নিচের ফাঁক দিয়ে একটি কালো ধোঁয়া ভেতরে প্রবেশ করতে লাগলো, যেন কোনো জ্বলন্ত বস্তু বা পুরনো পচা কাপড় থেকে ধোঁয়া উঠছে। ঠিক সেই মুহূর্তে শ্বাসের আওয়াজ শোনা গেল। দরজার ঠিক ওপারে যেন কেউ আমার নাকের কাছে শ্বাস নিচ্ছে। আমার মেরুদণ্ড জমে গেল। হঠাৎ সিগন্যাল রুমের ছাদে ভয়ঙ্কর শব্দ হলো। কেউ ভারী কিছু ছাদে ফেলে দিল। আমি সাহস করে মাটিতে বসে গেলাম। মিশ্রা ভাইয়ের কথা মনে পড়ল, সময় লাইট বন্ধ না করলে তুমি আলোতে দেখা যাবে, যা দেখতে চাও না সেটাই তোমার সামনে চলে আসবে। প্রায় 5 মিনিট পরে সব শান্ত হয়ে গেল। বাইরে নিস্তব্ধতা নেমে এলো। দরজার নিচের ছায়া অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি কাঁপতে কাঁপতে দরজা খুললাম। বাইরে কেউ ছিল না, শুধু খালি প্ল্যাটফর্ম, নিস্তব্ধ বাতাস আর দূরে কোনো একটি বিড়াল যা রেলপথের পাশে চলছিল। পরের সকালে মিশ্রা ভাই এলেন। আমি পুরো ঘটনা বললাম। তিনি মাথা নিচু করে দুঃখের সাথে বললেন, এটা একটি পরীক্ষা ছিল যোশী। তুমি নিয়ম ভেঙেছ, কিন্তু সম্ভবত তোমাকে সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেকের এমন সুযোগ থাকে না। আমি হতবাক হয়ে বললাম, কেন আমাকে সুযোগ দেওয়া হলো? যদি আমি নিয়ম ভাঙি তাহলে কেন শাস্তি দেওয়া হলো না? সেই ছায়া কি ছিল? তিনি শুধু বললেন, এখানে অনেক ঘটনা আছে, কিন্তু মনে রাখো পরের বার হয়তো এমন দয়া হবে না। এই ঘটনা আমার 14তম রাতের। তখন পর্যন্ত আমি এই অদ্ভুত ঘটনাগুলোর সঙ্গে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। ডিউটির সময় নিজের অবস্থান ঠিক করে নিয়েছি। সিগন্যাল বোর্ড, পেছনের প্ল্যাটফর্ম, স্টেশন এবং অফিস সবকিছু চোখে এক দৃষ্টিতে দেখতাম। শুধু 3টি নিয়ম মনে রাখতাম এবং সেগুলো ভাঙার চিন্তাও করতাম না। কিন্তু সেই রাতটা কিছু আলাদা ছিল। রাত প্রায় 2:30। হালকা বাতাস বইছিল। আমি সিগন্যাল রুমের বাইরে চা খাচ্ছিলাম। স্টেশন পুরোপুরি নিস্তব্ধ ছিল, যেন সমগ্র পৃথিবী ঘুমিয়ে গেছে। তখন হঠাৎ স্টেশনের পুরনো দেওয়ালের ওপারের দিকে একটি অদ্ভুত কাদার আওয়াজ শোনা গেল। ওখানে কেউ আছে কি? কণ্ঠস্বরটা মহিলার ছিল, খুবই দমে, ক্লান্ত এবং যন্ত্রণায় ভরা। এক মুহূর্তের জন্য যেন শরীর জমে গেল। আমি নিজেকে ঝাঁকিয়ে চোখ চারপাশে দেখলাম। মিশ্রা ভাই কোথাও দেখা দেয়নি। হৃদয় বলল, বসে থাকো। মস্তিষ্ক বলল, গিয়ে দেখো। কিন্তু এটা নিয়মের বাইরে ছিল। নিয়মে কোথাও লেখা ছিল না, যদি কাদার আওয়াজ শোনা যায় তাহলে কি করতে হবে। আমি ভাবলাম হয়তো কোনো স্থানীয় মহিলার সমস্যা হয়েছে এবং সে দুর্ঘটনাক্রমে স্টেশনের পেছনের ক্ষেতের দিকে চলে এসেছে। তাই আমি সতর্কতার সঙ্গে সিগন্যাল রুমের দরজা লক করলাম, চাবি পকেটে রাখলাম এবং স্টেশনের পেছনের দিকে পদক্ষেপ বাড়ালাম। আমি মাত্র 3টি ধাপ এগিয়েছি, আবার সেই আওয়াজ শোনা গেল, এবার আগের থেকে কিছুটা কাছাকাছি। যোশী, কেউ আছে? এটা শুনে আমার পা মাটিতে জমে গেল, কারণ এবার শুধু কাদা ছিল না, আমার নামও ডাকা হলো। হৃদয়ে যেন গলায় চলে এলো। আমি হতবাক। এটি কিভাবে জানলো আমার নাম? কিন্তু এটি সেই মুহূর্ত ছিল যেখানে সামনে আগানো বা পিছানো, হাঁটার কোনো উপায় ছিল না। আমি পেছনে তাকালাম। সিগন্যাল রুমের আলো দূরে এবং মৃদু লাগছিল। কণ্ঠস্বর যেন আমার চারপাশে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কেউ দেখা গেল না। আমি নিঃশব্দ বজায় রাখলাম, চোখ বন্ধ করে নিজের ধর্ম অনুসারে পড়া শুরু করলাম। বারবার তা পুনরাবৃত্তি করছিলাম। হঠাৎ একটি হাওয়া ছুঁয়ে গেল, যেন কেউ খুব কাছে দিয়ে গেছে। হাত কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনে হলো মাটি আমার পায়ের নিচে নরম হয়ে গেছে। কঠিন চেষ্টা করে আমি আবার সিগন্যাল রুমের দিকে দৌড়ালাম। দরজা খুলে ভিতরে ঢুকে শক্ত করে বন্ধ করে কুড়ি লাগালাম। শ্বাস ফুঁকছে, মাথা থেকে ঘাম ঝরছে, যেন বৃষ্টি হচ্ছে।
পরের সকালে মিশ্রাজি এলেন। আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুমি তো গিয়েছিলে না পেছনের দিকে? আমি মাথা নিচু করে হ্যাঁ বললাম। তিনি আফসোসের সাথে মাথা নেড়ে বললেন, এটাই সেই জায়গা যেখানে আগে স্টেশন মাস্টারের লাশ পাওয়া গিয়েছিল। যে কেউ সাহায্য করার জন্য নিয়ম ভেঙেছিল, তার সঙ্গেই এমন ঘটেছিল। তুমি তো তার ছবি দেখেছ। যে কেউ সেই আওয়াজ দিচ্ছে, সে তোমাকে সাহায্য করতে চায় না। আমি নিঃশব্দ বসে রইলাম। মিশ্রাজি আমাকে আমার ধর্ম অনুসারে একটি তাবিজ দিলেন এবং বললেন, এটা তোমার পকেটে রাখো এবং প্রতিশ্রুতি দাও আর কোনো নিয়ম ভাঙবে না, যাই হোক। আমি তাবিজটি গ্রহণ করলাম এবং প্রথমবার সত্যি অনুভব করলাম যে চাকরির মানে জীবন ও প্রাণের মূল্যও চায়। কিন্তু একদিন এমন হয়েছিল যে আমি এই কথা উপেক্ষা করেছিলাম। রাতটি ছিল 21 তারিখ। নিয়ম অনুযায়ী রাতের সময় প্ল্যাটফর্ম নাম্বার 2-এ একা যেত না। কিন্তু সেই দিনের ক্লান্তি, মানসিক চাপের কারণে আমি শুধু তাকালাম এবং ভুলে গেলাম রাত প্রায় 2টা। সিগন্যাল রুমে বিদ্যুৎ চলে গেল। পুরো স্টেশন অন্ধকারে ডুবে গেল। আমি টর্চ নিয়ে বাইরে গেলাম দেখতে যে মেইন ব্রেক কেন ডাউন হয়েছে। মিশ্রাজি সেই রাতে অনুপস্থিত ছিলেন এবং আমি সম্পূর্ণ একা ছিলাম। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ পদক্ষেপ রাখতেই এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমার টর্চের আলো ধোঁয়াটে হয়ে গেল, যেন ব্যাটারি দুর্বল হয়ে গেছে। দূরে একটি বেঞ্চ পড়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো তাতে কেউ বসেছিল। সেই ব্যক্তি হেলান দিয়ে বসেছিল, যেন দুলছে। আমি ডাকলাম, ওখানে কে? রাতের বেলায় এখানে কি করছো? কোনো উত্তর আসলো না। আমি ধীরে ধীরে কাছে গেলাম। হৃদয় উত্তেজিত এবং নিঃশ্বাস আটকে আটকে আসছিল। যখন আমি খুব কাছে পৌঁছালাম এবং টর্চের আলো সরাসরি তার উপর পড়ল, আমার রূহ কাঁপতে লাগলো। সে মানুষ ছিল না, সেটা একটি পুতুল, পুরনো ভাঙা চোখের পুতুল। কিন্তু তা নড়ছিল, হালকা নড়াচড়া। হঠাৎ পুতুলটি সোজা হয়ে দাঁড়ালো এবং এমন একটি আওয়াজ করলো যা মানসিক ছিল না, ফিরে যাও বা আমার সঙ্গে বসে যাও। আমি পেছনে হাঁটলাম, কিন্তু পুতুলটি অদ্ভুতভাবে ঘাড় বাঁকালো, এমনভাবে যে মানুষ সেটা করতে পারবে না। মুখ থেকে শুকনো হেসে উঠল। আমি পালানোর জন্য ঘুরে নিজ ধর্ম অনুসারে পড়া শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে সিগন্যাল রুমে পৌঁছালাম। ঘুরে দেখলাম পুতুলটি সেখানে নেই। আমি ভেতরে ঢুকলাম, দরজা বন্ধ করে রুমের পাশে 3 ঘন্টা বসে রইলাম। পরের সকালে মিশ্রা ভাই এলেন। আমার অবস্থা দেখে বললেন, কি হয়েছে? আমি সব কিছুর কথা বললাম এবং বললাম, আমি পাগল হয়ে যাচ্ছি। প্রতিটি রাতে কিছু না কিছু ঘটে, আমি আর সহ্য করতে পারছি না। যদি আমি আবার এখানে ডিউটি করি, নিজেই নিজের জীবন দেব। তিনি আমাকে আশ্বস্ত করলেন এবং বললেন, কিছুদিন ছুটি নাও। কিন্তু আমি দৃঢ় ছিলাম, আমার ট্রান্সফার চাই অথবা চাকরি ছাড়ব। কারণ এত বছরের মধ্যে প্রথমবার এমন এক নিস্তব্ধ স্টেশনে ডিউটি দিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এসব কমে যাবে বা আমি অভ্যস্ত হয়ে যাব, কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে আমি ছুটি নেবার জন্য আবেদন করলাম, যা কয়েকদিনের মধ্যে মঞ্জুর হয় এবং সেই সময়ে নিজের ট্রান্সফারও করিয়ে নিলাম। আমি আপনাকে শুধু প্রধান ঘটনার কথা বলেছি, ছোটখাটো ঘটনাগুলো সেখানে প্রচুর। দিনের বেলাতেও যদি সবকিছু শেয়ার করতাম, ঘটনা অনেক দীর্ঘ হয়ে যেত। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম বাজিল। আমি থাকি দুবাইয়ের আজমান এলাকায়। আজমানের এমিরেট সিটি নামে একটা জায়গায় আমি বসবাস করি। সেখানে কিছু বিল্ডিং আছে যেগুলো দেখতে সম্পূর্ণ মনে হলেও আসলে সেগুলো অর্ধসমাপ্ত, এখনো পুরোপুরি তৈরি হয়নি। ওই বিল্ডিংগুলোর প্রায় 25 তলা, কিন্তু সবগুলোই অর্ধেক কাঁচা, অসম্পূর্ণ। ওগুলো দেখতেই একরকম ভয়ানক লাগে। আর যেসব ঘটনা এই বিল্ডিংগুলোর সঙ্গে জড়িত, সেগুলো শুনলে যে কেউ শিউরে উঠবে। এই ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর।
আমি নিশ্চিত লিসেনার্সরা এই ঘটনা পছন্দ করবে আর এটা তাদের চমকে দেবে। ঘটনাটা প্রায় 1 মাস আগের। যে বিল্ডিংয়ে আমি থাকি তার ঠিক পেছনে একটা পার্ক আছে। পার্কটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তবে কিছুদিন আগে সেখানে কাজ শুরু হয়েছে। একদিন আমি বিকেলে আমি আর আমার বন্ধু হামজা পার্কে বসে গল্প করছিলাম। হঠাৎ আমি হামজাকে বললাম, ওই যে কয়েকটা অসম্পূর্ণ বিল্ডিং দেখছো, যেগুলো বছরের পর বছর বন্ধ পড়ে আছে, ওগুলো একবার ভেতর থেকে দেখে আসা যায় না? এত বছর ধরে কেন কাজ বন্ধ? হামজারও ব্যাপারটা বেশ মজার মনে হলো। সে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আমরা ঠিক করলাম প্রথমে শুধু আমরা দুইজন দিনের বেলায় একবার ঘুরে দেখব, তারপর বন্ধুদের সঙ্গে রাতে যাব। পরের দিন দুপুর 2টার দিকে আমরা ওই বিল্ডিংয়ে গেলাম। ওটা প্রায় 25 তলা উঁচু। নিচে P1, P2, P3, P4 মানে গাড়ি পার্কিংয়ের তলা। আমরা সামনের দিক দিয়ে ভেতরে ঢুকলাম, কারণ তখন দিন, তাই ভয় লাগছিল না। আমরা শুধু P2 পর্যন্ত ঘুরলাম, তারপর একটু এদিক ওদিক দেখে ফিরে এলাম। আমরা আবার ভাবলাম বাকি বন্ধুদের বলবো, তারপর সবাই মিলে রাতের বেলায় ওই বিল্ডিংয়ে যাব। আমরা ফিরে এসে পুরো ঘটনাটা আমাদের বন্ধুদের বললাম। সবাই শুনে ভীষণ উত্তেজিত হয়ে গেল। এখন আমরা মোট 5 জন। আমি, আমার বন্ধু হামজা, তাহা, সাহিল আর ফালিদ সবাই ঠিক করে ফেললাম আজ রাতেই বিল্ডিংটার ভেতরে যাব। আমি আমার ফোন নিয়ে এলাম, হামজা একটা টর্চ হাতে নিল, আর বাকিরাও ছোট ছোট লাইট নিয়ে এলো। আমরা ঠিক করলাম মাগরিবের নামাজের পরে রওনা হব। আমাদের মধ্যে সবচেয়ে ভীরু ছিলাম আমি আর তাহা। সবাই তৈরি হয়ে গেল। আমি সামনের দিকে, আমার পেছনে তাহা, আর বাকি 3 জন আমাদের পেছনে। বাড়ির কাউকে কিছু জানানো হয়নি, কেউ জানতো না আমরা কোথায় যাচ্ছি। আমরা চুপিসারে P1 পার্কিং তলার দিকে রওনা হলাম। ওখানে পৌঁছে দেখি চারদিক ঘোর অন্ধকার, এমন অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না। হামজার টর্চ জ্বালাতেই দৃশ্যটা বদলে গেল। যে জায়গাটা দিনে খুব সাধারণ মনে হচ্ছিল, এখন সেটা যেন ভয় আর অজানায় মরা একটা দুনিয়া। আমাদের বুক ধরফর করতে লাগলো। তবুও আমি আর তাহা একটু সাহস রাখলাম। আমরা এগিয়ে গেলাম P2 তলার দিকে। আমি একটু ব্যাখ্যা করে বলি, বিল্ডিংয়ের নিচতলাটা পার্কিং হিসেবে বানানো। সামনে সারি সারি গাড়ির জায়গা, আর মাঝখানে 4টা লিফট, আর একপাশে সিঁড়ি। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। P2 তলায় পৌঁছে দেখি অন্ধকার ভয়ানক রকম ঘন। তবুও তেমন কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল না। টর্চ আর মোবাইলের আলোয় কিছুটা দেখা যাচ্ছিল। এরপর আমরা উঠলাম P3 তলাতে, কিন্তু যেহেতু বিল্ডিংটা অর্ধসমাপ্ত ছিল, তাই P3 এর দিকে যাওয়া সিঁড়িগুলো ভাঙাচোরা আর বিপজ্জনক। তবুও কোনোভাবে আমরা উঠে গেলাম। চারদিকে এক অদ্ভুত চাপা ভয়, নিস্তব্ধতা, যেন বাতাসেরও শব্দ নেই। আমরা আরো উপরে P4 তলায় উঠলাম। ওখানকার অবস্থা তো আরো খারাপ। মাটির স্তূপ, ধুলো আর একটা অদ্ভুত দুর্গন্ধ পুরো তলাটা ভরে রেখেছে। আমরা টর্চের আলো ঘুরাতে ঘুরাতে হঠাৎ দেখি একটা দেয়ালে কিছু লেখা। আমরা কাছে গিয়ে দেখলাম লালচে রঙে কিছু শব্দ লেখা আছে। দূর থেকে মনে হচ্ছিল রং দিয়ে লেখা, কিন্তু কাছে যেতেই বোঝা গেল ওটা রক্ত দিয়ে লেখা, আর লেখা ছিল আরবি ভাষায়। আমাদের 5 জনের চোখ স্থির হয়ে গেল সেই লেখাটার দিকে। ঠিক তখনই ওপর থেকে পায়ের শব্দ ভেসে এলো, মৃদু টানা শব্দ, যেন কেউ P3 তলায় হাঁটছে। সাহিল এতটাই ভয় পেয়ে গেল যে প্রায় কেঁদে ফেলল। আমরা ওকে শান্ত করলাম, বললাম আয়াতুল কুরসি পড়ো। তারপর শুনতে পেলাম সেই পায়ের শব্দ ধীরে ধীরে উপরে P4 তলার দিকেই আসছে। আমি আর তাহা, যারা একটু আগেও ভয় পাচ্ছিলাম না, এখন ভেতর পর্যন্ত কেঁপে উঠলাম। ভাবুন একবার, চারদিকে পিন ড্রপ সাইলেন্স, অর্ধসমাপ্ত অন্ধকার বিল্ডিং, আর অজানা কারো পায়ের শব্দ।
ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা ভয়ে তাড়াহুড়ো করে আরো একতলা উপরে চলে গেলাম। ওখানে গিয়ে একটু পানি খেলাম, আর কিছুক্ষণ পর সেই শব্দটা থেমে গেল। সবাই মিলে আবার আয়াতুল কুরসি পড়লাম। তারপর আস্তে আস্তে আরো উপরে উঠতে লাগলাম। আমরা 5 তলা পর্যন্ত পৌঁছালাম, কিন্তু সাহিল তখনও ভয়ে কাঁপছে। যখন আমরা 8 তলার দিকে উঠছিলাম, হঠাৎ শুনতে পেলাম এবার শব্দটা উপর থেকে আসছে, যেন কেউ আমাদের থেকে উপরে হাঁটছে। আমরা সিঁড়িতে দাঁড়িয়ে গেলাম। সবাই লাইট বন্ধ করে চুপচাপ হয়ে গেল। পুরো বিল্ডিংটা যেন মৃত্যুর মতো নীরব। আমাদের গায়ে ঘাম, বুক ধরফর করছে। আমি আস্তে বললাম, চুপ করে নিচে নামতে থাকো। আমি শুধু নিজের ফোনের আলোটা জ্বালিয়ে রাখলাম, বাকি সবাই অন্ধকারে। আমরা নিচে নামতে নামতে 6 তলায় পৌঁছালাম, আর ওখানে একটা অসমাপ্ত ফ্ল্যাটে ঢুকে পড়লাম নিজেদের একটু সামলানোর জন্য। আমরা তখনও ঠিক বুঝে উঠতে পারিনি কি হচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে আমরা 5 জন একসাথে একটা ভয়ানক অদ্ভুত মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলল, তোমরা এখানে কেন এসেছো? এসে বড় ভুল করেছো। এই একটা বাক্য শুনেই আমাদের মাথা কাজ করা বন্ধ করে দিল। আমরা সঙ্গে সঙ্গে সব লাইট জ্বালিয়ে দিলাম আর দৌড়ে নিচের দিকে নামতে শুরু করলাম। কিন্তু দৌড়াতেই স্পষ্ট অনুভব করলাম কেউ বড় বড় পায়ের আওয়াজে আমাদের পেছনে দৌড়াচ্ছে। আমার অবস্থা তখন বর্ণনাতীত। সাহিল ভয়ে কেঁদে ফেলল। খালিদার হামজারও হুঁশ হারিয়ে যাচ্ছিল। আমরা যখন 1ম তলা পর্যন্ত নামলাম, হঠাৎই সেই শব্দ থেমে গেল। মনে হলো যেন বুকের ওপর থেকে পাথর নেমে গেছে, কিন্তু ভয়টা তখনও শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তেই উপরের দিক থেকে পিফোর তলা থেকে জোরে জোরে হাতুড়ি পেটানোর শব্দ আসতে লাগলো। ভাবুন তো, চারপাশ নিস্তব্ধ, আর হঠাৎ সেই ধূপ ধূপ শব্দ পুরো বিল্ডিং কাঁপিয়ে তুলছে। আমি আর তাহা তখন এতটাই ভয় পেয়েছিলাম যে শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, যেন কেউ পানি ঢেলে দিয়েছে। আমরা বুঝতে পারছিলাম না কি করব। তখন আমি আয়াতুল কুরসি পড়লাম আর আল্লাহর নাম নিয়ে বললাম, কেউ এখানে সেখানে তাকাবে না, সরাসরি আমার পেছনে গ্রাউন্ড ফ্লোরে দৌড়াও। আমরা সবাই একসাথে নিচে নামতে শুরু করলাম, কিন্তু সেই পায়ের শব্দ আর সঙ্গে একটা ভয়ঙ্কর হাসি পিছন থেকে ক্রমেই কাছে আসছিল। আমার মনে হচ্ছিল আমি যে কোনো মুহূর্তে মরে যাব। ভাবতে পারছিলাম না আমার বন্ধুদের কি অবস্থা। অবশেষে আমরা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে সরাসরি বাইরে পার্কের দিকে দৌড়ে গেলাম। আমি সাহস সঞ্চয় করে একবার পিছনে ফিরে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। ওই কাঁচা বিল্ডিংটার সামনে একটা অদ্ভুত চেহারার মহিলা দাঁড়িয়েছিল। তার চোখ দুটো রক্তের মতো লালচে জ্বলছিল, আর সে আমাদের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি দিচ্ছিল। আমরা সবাই ভয়ে নিজেদের বাড়ির দিকে দৌড় দিলাম। কিন্তু সেই রাতের পর আমাদের 5 জনেরই টানা 7 দিন জ্বর ছিল। বাড়ির লোক কিছুতেই বুঝতে পারছিল না আমাদের সঙ্গে আসলে কি ঘটেছে। আর আজও আমি যখন এই ঘটনা বলছি, বিশ্বাস করুন আমি এসি ঘরে বসে আছি, তবুও শরীর দিয়ে ঘাম ঝরছে। ভয়টা যেন এখনো ঘিরে আছে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি আপনি এটা আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ দর্শকদের ভালো লাগবেই। আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, চলুন আর একটা ঘটনার দিকে যাই। আমার নাম কাশিফ। আমি একেবারে সাধারণ এক গ্রামীণ ছেলে। আমার বাড়ি চিচাওয়াতনি অঞ্চলে। আমাদের গ্রামটা ছোট, কিন্তু এখানে রাত মানেই ভয়ঙ্কর ঘটনার রাজত্ব। বিশেষ করে বয়স্ক লোকজন কবরস্থান নিয়ে নানা ঘটনা বলে। আমরা বন্ধুরা সেই ঘটনা শুনে হাসতাম, মজা করতাম। আমাদের 4 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওয়াকাস, আমাদ, রৌফ আর আমি। ওয়াকাস ছিল সবচেয়ে দলের দুষ্টু আর সাহসী। সব সময় ঠাট্টা মশকরা করত আর বলতো ভূত প্রেত বলে কিছু নেই, এগুলো সব বানানো ঘটনা।
মানুষকে ভয় দেখানোর জন্য। আমার ছিল একটু ভীরু, কিন্তু মনটা ভালো, সব সময় আমাদের সাবধান করত, এত দূর যেও না, ক্ষতি হয়ে যাবে। আর রফ ছিল চুপচাপ কিন্তু দারুণ বিশ্বস্ত, যেখানেই যেতাম সে সঙ্গ দিত, খেলা হোক বা বিপদ। একদিন সন্ধ্যাবেলায় আমরা বসেছিলাম, হঠাৎ কথা উঠল কবরস্থানের। ওয়াকাস তখন আমাদের চ্যালেঞ্জ করলো, যদি সাহস থাকে আজ রাতে কবরস্থানে গিয়ে দেখাও। আমি তো রাতভর ওখানে বসে থাকতে পারি। আমি হেসে বললাম, পাগল নাকি? গ্রামওয়ালারা জানলে পুরো গ্রামে রটবে। কিন্তু ওয়াকাস একরোখা হয়ে গেল। কাশিফ মানে আমি বললাম, আসলে মানুষ ইচ্ছে করেই ভয় দেখায়, যাতে কেউ সেখানে না যায়। এসব ঘটনা শুধু মানুষকে ঠকানোর কৌশল। কিন্তু আহম্মদ সঙ্গে সঙ্গে বলল, না ভাই, এটা কোনো খেলা নয়, কবরস্থানের একটা ইজ্জত আছে। রাতে সেখানে যাওয়া গুনাহ বটে আর খুবই বিপজ্জনক। কিন্তু আমরা বাকি দুইজন তখনও ওর কথা না শুনে ওয়াকাসের কথাই মেনে নিলাম। আমাদের মধ্যে তখন একরকম জেদ, তারুণ্যের বেপরোয়া উচ্ছ্বাস আর একটা প্রমাণ দেওয়ার তাগিদ। আমরাও সাহসী। রাত 11:30টার সময় ঠিক হলো, আমরা চারজনই চুপি চুপি নিজেদের ঘর থেকে বের হলাম। সেই রাতের দৃশ্যটা আজও ভুলতে পারি না। পুরো গ্রাম জুড়ে গভীর নিস্তব্ধতা, দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ, আর আকাশে অর্ধেক চাঁদ, যেটা তার ম্লান আলোয় চারদিক ফিকে করে রেখেছে। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, তাতে একটা কেমন ভয় ভয় ভাব মিশেছিল। আমরা যখন কবরস্থানের গেটের সামনে পৌঁছালাম, বুকের ভেতর ধুকপুকানি যেন বাড়তে লাগলো। ভিতরে ঘোর অন্ধকার, শুধু পুরনো কবরগুলোর গায়ে চাঁদের আলো পরে কোথাও কোথাও ঝিলমিল করছে। গাছগুলো ছায়া লম্বা হয়ে এমন লাগছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। রফ ধীরে ধীরে বলল, আমার কেমন অদ্ভুত লাগছে। ওয়াকাস হাসতে হাসতে বলল, ভয় পাস না, চল ভিতরে। আমরা চারজনই কবরস্থানের ভিতরে ঢুকে গেলাম। পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ হচ্ছিল। চারপাশে একটা অচেনা নীরবতা, মনে হচ্ছিল কেউ যেন আমাদের দেখছে। আমরা একটা পুরনো কবরের পাশে বসে পড়লাম। ওয়াকাস বলল, এখন দেখি কোনো জিনভূত আসে কিনা। কিছুই হবে না, আর শুধু সাহসের পরীক্ষা। আমি বললাম, ওয়াকাস, ব্যাপারটা শুধু সাহসের নয়, এটা কবরস্থান, এখানে মানুষ চিরনিদ্রায় শুয়ে আছে, অন্তত সম্মান রেখে বসা উচিত। আম্মা চুপচাপ মাথা নাড়ল, যেন অনেক কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। আমরা ঠিক তখনই বসেছিলাম, এমন সময় কবরের অপর দিক থেকে ক্রিক ক্রিক করে শব্দ এলো, যেন কেউ শুকনো কাঠের ওপর হাঁটছে। সবাই একে অপরের দিকে তাকালাম। আহম্মদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। ওটা কি? সে কাপা গলা জিজ্ঞেস করলো। ওয়াকাস হেসে বলল, পাগল নাকি? কোনো বিড়াল বা কুকুর হবে। কিন্তু শব্দটা থামলো না, বরং আরো কাছে আসছিল, ক্র্যাক ক্র্যাক করে। আমরা নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। আমার প্রথমবার মনে হলো নিজের হৃদস্পন্দন কানে বাজছে। ওয়াকাস জেদ করে ধরে বলল, চলো দেখি সামনে কি আছে। এমন বসে ভয় পাওয়ার চেয়ে দেখা ভালো। আহম্মদ তাড়াতাড়ি বলল, না, আমি যাব না, তোমরা যাও, আমি এখানেই বসে আছি। আমরা তিনজন এগিয়ে গেলাম। হঠাৎ ঝোপের ভেতর থেকে এক কালো বিড়াল লাফিয়ে বের হলো। ওয়াকাস জোরে হেসে উঠল, দেখেছো, এই তোমাদের জিন, একটা বিড়াল। তবুও সত্যি বলতে কি, আমাদের বুকের ধুকপুকানি তখনও থামেনি। আমরা ফিরে এসে আবার কবরের পাশে বসলাম। রাত আরো ঘন হয়ে উঠছিল, চাঁদ মেঘে ঢেকে গেছে, চারপাশ পুরো অন্ধকারে ডুবে। হঠাৎ আহম্মদ কাপা গলায় বলল, কাশিফ দেখো, ওদিকে আলো। আমরা তাকিয়ে দেখি একটা পুরনো কবরের পাশে হালকা একটা ম্লান আলো জ্বলছে, যেন একটা মোমবাতি, কিন্তু আশেপাশে কেউ নেই, সবাই চুপ। রফ ধীরে বলল, ব্যাপারটা ভালো লাগছে না, চল ফিরে যাই। কিন্তু ওয়াকাস তখনও তার জেদে অটল, এটাই তো দেখতে এসেছি, চলো কাছে যাই। আমরা ধীরে ধীরে আলোর দিকে এগোলাম। ঠিক যখন আমরা কাছাকাছি পৌঁছালাম, তখনই আলোটা নিভে গেল, চারপাশ অন্ধকারে ডুবে গেল। আর ঠিক তখনই আমরা সবাই স্পষ্ট দেখতে পেলাম কবরের মাথার দিকে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি তখন চোখ ঘষে নিলাম।
হয়তো কল্পনা, কিন্তু না, ওটা সত্যি কোনো ছায়া ছিল। এক অদ্ভুত কায়দা কদকাঠ পুরো মাত্রায় দাঁড়িয়েছিল। আহমাদ চিৎকার করতে লাগলো, কিন্তু বিকাশ ওর মুখ চেপে ধরলো। সে বলল, চুপ করো, এটা সব কল্পনা। তবে সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতেই লাগলো। প্রতিটি পা ফেলায় অদ্ভুত গন্ধই ছড়াচ্ছিল, যেন ছপা সরানো লাশের গন্ধ। যত কাছে আসছিল কবরস্থানের বাতাস ভারী আর ধোয়া হয়ে যাচ্ছিল। আমার হাত কাঁপতে লাগলো, কিন্তু আমি বিকাশকে দেখলাম, ওর চোখ এখনো জেদের আগুনে জ্বালিয়ে উঠেছিল। মনে হচ্ছিল ও বলছে এটা সব কল্পনা। আহমাদের অবস্থা সবচেয়ে খারাপ। দাঁত ক্ল্যাক করছে, ঠোঁট কাঁপছে, বারবার বলছে, কাশি ফিরে চল, আল্লাহর জন্য ফিরে চল। ছায়াটা যখন আমাদের অতটা কাছে এসে দাঁড়ালো, হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর চারদিক থেকেই পায়ের শব্দ ভেসে উঠল। একজন নয়, বহুজন যেন কবরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি চারপাশে চোখ বুলিয়ে বাড়তি আতঙ্কে কাঁপতে লাগলাম, কিন্তু সেখানে শুধু অন্ধকারই ছিল। হঠাৎ যেন কেউ আমার কাঁধ ধরছিল। আমি দ্রুত ঘুরে দেখি, কিছুই নেই। ঠিক তখনই আহমাদ জোরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ওর চোখ উল্টে গেছে। আমি ভয়ে কেঁপে উঠলাম, আহমাদ জেগে ওঠো। রূপ ছুটে গিয়ে ওর পাশে লুকিয়ে পড়ল, কিন্তু বিকাশ বলেই যাচ্ছিল, এরা শুধু ভয় পাচ্ছে, কিছুই হয়নি, সব তাদের মাথার কল্পনা। আমি লক্ষ্য করলাম আহমাদের শরীর কেঁদে উঠছে, যেন কেউ ওকে মাটির ওপর থেকে টেনে নিচ্ছে। ওর গলার অস্বাভাবিকভাবে মোচড়ানো ভঙ্গিটি দেখে মনে হলো কোনো অদ্ভুত জিনিস ওকে নিয়ন্ত্রণ করছে। ও একেবারে অচেতন হয়ে পড়ল। আমরা তিনজন ওর উপর ঝুঁকে পড়েছি। তখনই কাছাকাছি যেই কবরটা ছিল, সেখান থেকে নখ ঘেঁষে ঘেঁষে এমন ভয়ঙ্কর শব্দ উঠল যে আমার গলা ভয়ে বেঁধে গেল। রফের চোখে পানি নিয়ে বলল, এই জায়গায় আমাদের বধ করবে, বের হয়ে চলো। কিন্তু বিকাশ এখনো অটল, না, এটা আমাদের দেখার দরকার। ভয়ের আগেই কিছু জেনে নেব। আমরা কি সামনে? আমি রেগে গিয়ে বললাম, বিকাশ, আহমাদ মরছে আর তুই তোর জেদের খামারে। কিন্তু সত্যি কথাটা হলো, ওই মুহূর্তেই আহমাদ সত্যিই মারা গেছে। ওর চোখ চওড়া হয়ে নীরসভাবে ঝুলেছিল, ঠোঁটে ভয় মিশে করা হয়ে বসে আছে। আমরা নিশ্চিত হয়ে উঠলাম যে আহমাদ আর নেই। সারা কবরের স্থান বদলে গেল। হাওয়া তীব্র হয়ে উঠল। কবরের কাছ থেকে চিৎকারের মতো আওয়াজ উঠতে লাগলো। গাছের ডালপালা এমন বিহ্বলভাবে ঝাঁকুনি খাচ্ছিল, যেন কেউ সেগুলো ঝাঁকিয়ে দিচ্ছে। সেই ছায়া আবার আমাদের সামনে দুইবার এসে দাঁড়ালো, আগের চাইতে বড়, যেন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আমি প্রথমবার বিকাশের চোখেও ভয়ের অভিব্যক্তি দেখলাম। ও ধীরে বলল, কাশিফ, হয়তো আমি ভুল ছিলাম। ওর কণ্ঠ কাঁপছিল, আমার শ্বাস আটকে যাচ্ছিল, কণ্ঠস্বরে বলা কঠিন হয়ে পড়ছিল। তবু অঝরেই আমার ঠোঁট কাঁপছিল। আমি কাঁপে কাঁপে সূরা ফাতিহা পড়তে শুরু করলাম। প্রতিটি আয়াতে অল্প একটু সাহস ফিরছিল। তারপর আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। যখন এই আয়াতগুলো আমার মুখে এলো, বাতাসের রং বদলাতে লাগলো, কবরগুলির আওয়াজ ধীরে ধীরে থমকে যেতে লাগলো, গাছের কাটা সজীব হলো, এবং সেই ছায়া যা আমাদের ওপর ছিল ধীরে ধীরে পিছনে সরে যেতে লাগলো। তার লালচে চোখের আজ কমে আসছিল। সবাই কাঁদতে কাঁদতে সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলো। আর যে বিকাশ এতক্ষণ জেদে অবাধ্য ছিল, ও জমি ছুঁয়ে পড়ে এসে বারবার কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ মাফ করো, আমি তোমার ছাপগুলো আমি অস্বীকার করেছি, আমাকে ক্ষমা করো। কচুরির কয়েক মুহূর্তের মধ্যে সেই ছায়াটা পুরোপুরি অন্ধকারে মিলিয়ে গেল। কবরস্থানের বাতাস চুপচাপ হয়ে গেল, শুধু শীতল হাওয়াই রয়ে গেল। কিন্তু আহমাদ তখনও মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তার মুখে আতঙ্ক জমে গিয়েছিল। আমি আর রৌফ বিকাশকে ধরে টেনে তুললাম, আর আমরা তিনজন দৌড়ে পালালাম কবরস্থান থেকে। বন্ধুর লাশ তোলার মতো সাহস ছিল না, আর মাথায় ততটা বুদ্ধিও ছিল না তখন। যখন কবরস্থানের দরজার বাইরে এলাম, তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসছিল। মানে আমরা পুরো রাতটা ওই কবরস্থানের ভেতরেই কাটিয়ে ফেলেছিলাম। গ্রামে ফিরে আমরা সব ঘটনা গিয়ে বললাম ইমাম সাহেবকে। তিনি চুপচাপ শুনলেন, তারপর ধীরে বললেন, বেটা, কবরস্থান ভয়ের জায়গা না, উপদেশ নেওয়ার জায়গা।
সেখানে মৃতরা শান্তিতে থাকে, কিন্তু যদি কেউ অহংকার বা খেলার মনোভাবে সেখানে যায়, সে শয়তানের প্রভাবে পড়তে পারে। মনে রাখো, আসল রক্ষা শুধু আল্লাহর জিকিরে আর কোরআন তেলাওয়াতে। তারপর আমরা সাহস করে গেলাম আহম্মদের বাড়িতে। সব ঘটনা খুলে বললাম। আমাদের জেদের কারণে এক ছেলের প্রাণ চলে গেল। এটা ভেবে আমরা লজ্জায় মাথা নিচু করে ফেললাম, কিন্তু হয়তো ওর মৃত্যু এমনটাই লিখিত ছিল। আমরা ওর পরিবার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু তারা তখনও সংজ্ঞাহীন অবস্থায় ছিল। খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। ওর পরিবার কবরস্থানে গিয়ে লাশ নিয়ে এলো, জানাজা হলো, দাফনও সম্পন্ন হলো। কিছুদিন পর পরিস্থিতি একটু শান্ত হলে আমরা আবার গিয়ে ক্ষমা চাইলাম। ওদের পক্ষে আমাদের শাস্তি দেওয়া সম্ভব ছিল না। তারা ধৈর্য ধরল, আমাদের ক্ষমা করে দিল। এরপর থেকে আমাদের তিনজনের জীবন পুরোপুরি বদলে গেল। সেই রাতের পর বিকাশও একেবারে পাল্টে গেল। যেই ছেলেটা একসময় এত জেদি ছিল, এখন বিনয়ী আর ভয়ভীত হয়ে দিন কাটাতে লাগলো। আমরা বুঝলাম, মানুষের আসল শক্তি সাহস বা জেদ নয়, একমাত্র আল্লাহর স্মরণই প্রকৃত শক্তি। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।